হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আবারও ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারী বা পেনশনারদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা একসাথে এই ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটস এই ভিডিওতে আমরা বলে দেওয়ার চেষ্টা করব। এখানে অষ্টম পে কমিশন বা 8th পে কমিশন নিয়ে নতুন একটা আপডেট আছে, কি উঠে এসছে একটা রিসেন্ট অনলাইন পোর্টালে, ও সেটার জন্য কি রকম ভাবে সরকারি কর্মচারীদের বেতন ইনফ্লুয়েন্স হবে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, তাছাড়া ত্রিপুরায় একটি চাকরি কেলেঙ্কারিতে, ঠিক আছে, কেলেঙ্কারিতে ইনভেস্টিগেশন চলছে, সেটা নিয়ে কি আপডেট সেটা বলবো। ও একটি সরকারি চাকরির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে বিরাট সমস্যায় পড়েছে বেশ কিছু ক্যান্ডিডেট, সেটাও আমরা বলে দেব। তাছাড়া ভিডিও শেষে দুটো নতুন সরকারি চাকরির খবরও বলে দেব। টোটাল 81টা পোস্ট এখানে আছে। ত্রিপুরার সরকারের ওপর টোটাল 21,000 কোটি টাকার ঋণ, বছরের পর বছর কত টাকার ঋণ হয়েছে। বিগত সরকার যখন 2018-র আগে যখন বিগত সরকার ছিল তখন কত টাকা ঋণ ছিল সেটার একটা চিত্র উঠে এসছে আজকের বিভিন্ন রেপিউটেড নিউজ পেপারে, সেটা আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, বা আপনারা যদি সরকারি কর্মচারী বা পেনশনার হয়ে থাকেন, আপনাদের চাকরি সংক্রান্ত 8th পে কমিশন, ডিএ বা নতুন কোনো প্রমোশন বা ট্রান্সফারের রুল সংক্রান্ত কোনো আপডেট লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। সব আপডেট আপনারা এই একটা জায়গায় স্টাডি ইন উইনের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সব আপডেট টাইম টু টাইম পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে, আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ পরীক্ষা, এসএসসি, জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, ফরেস্ট গার্ড, ফরেস্টার, জেআরবিটি2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বললে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আপডেট সমস্ত শিক্ষক, কর্মচারী ও পেনশনারদের জন্য। বেসিক্যালি সরকারি কর্মচারী, বর্তমানে আপনারা যারা চাকরি করছেন ও যারা পেনশনে চলে গেছেন, আপনাদের সবারই কিন্তু একটা জিনিস নিয়ে আগ্রহ আছে জানার, যেটা নিয়ে পার্লামেন্টেও কোশ্চেন অনেক উঠেছে, যেটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন জি উনি কিন্তু আনসার দিয়েছেন। ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের কথা আমরা বলছি। ঠিক আছে, সেই টপিকটা হচ্ছে 8th পে কমিশন, অষ্টম বেতন পরিকাঠামো কবে চালু হবে, 8th পে কমিশনের যে কমিটিটা কবে ফর্ম হবে, টার্মস অফ রেফারেন্স কবে ফাইনালাইজ হবে, কমিটির রিকমেন্ডেশন কবে অ্যাকসেপ্ট হয়ে বর্ধিত টাকা পাবে কর্মচারী ও পেনশনাররা, আদৌ কি পেনশনাররা একই সাথে কর্মচারীদের সাথে পাবেন, পেলে কত টাকা, কতটুকু হবে ফিটমেন্ট ফ্যাক্টর, গভর্নমেন্ট কতটুকু কাজ এগিয়ে নিয়ে গেছে 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করতে, সবকিছু জানার জন্য সবার কিন্তু একটা আগ্রহ আছে। আপনাদের যেমন আছে আমাদেরও আছে। ঠিক আছে, কারণ আমাদের আপনাদেরকে আপডেটসগুলো জানাতে হয়। আর আমরা সবচাইতে খুশি হব 8th পে কমিশন যদি ত্রিপুরা সরকারও যদি ডিক্লেয়ার করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস আমরা দেখাবো, কিন্তু এখানে সেই মেইন টপিকে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দেই। আজকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, যেটা একটা রেপিউটেড অনলাইন নিউজ প্ল্যাটফর্ম, সেখানে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠে এসেছে 8th পে কমিশন রিলেটেড। কি লিখেছে, 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন মে গেট ডিলে টিল 2027। আমরা বলছিলাম হয়তো এপ্রিল 2026 থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8th পে কমিশনের বর্ধিত টাকার যে স্যালারি ওনারা পেতে পারেন, কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আজকের আর্টিকেল উঠে এসছে যে ওনারা বলছেন যে অ্যাজ পার দেয়ার সোর্সেস 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন 2026-এও না হয়ে 2027-এর জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে। ঠিক আছে, কেন
সো আমরা বলছি কি লিখেছে, দ্য 8th পে কমিশন, দ্য টার্ম অফ কমিশন উইল অফিসিয়ালি বিগিন ফ্রম January 2026, but the revised salary and pension changes may not come into effect until early 2027 according to sources. However, when the new pay scale comes into effect, employees and pensioners will get 12 months of arrear, they said. 2026 জানুয়ারি থেকে 8th পে কমিশনের বর্ধিত টাকার হিসেবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা টাকা পাওয়ার জন্য এলিজিবল। যদি এটা ডিলে হয়ে 2027 জানুয়ারি থেকেও শুরু হয়, যখনই ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের বেতনটা দেওয়া হবে, তখন 1 বছরের এরিয়া স্টার্টিং ফ্রম জানুয়ারি 2026 কিন্তু দিয়ে দেওয়া হবে। এটাই কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এই আর্টিকেলে কিন্তু বলেছে। তারপর কি লিখেছে, দ্য কমিশনস টার্ম উইল অফিসিয়ালি বিগিন ইন জানুয়ারি 2026। আচ্ছা, এটা আমরা অলরেডি বলেছি। অ্যাকর্ডিং টু এ গভর্নমেন্ট সোর্স প্রাইভেট টু দ্য ডেভেলপমেন্টস অ্যারাউন্ড দ্য নিউ panel, the new commission may finalize its recommendation within 15 to 18th months of its formation. এটা বলছে এপ্রিল মাসেও যদি 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন করার যে মেম্বার, 2জন মেম্বার প্লাস একজন চেয়ারম্যানকে ফাইনালাইজ করে ওনারা যদি এপ্রিলের মিডল বা 3rd বা 4th উইক থেকে যদি কাজ করা শুরু করে, মিনিমাম 15 থেকে 18 মাস সময় লাগবে ওনাদের রিপোর্ট সাবমিট করতে। ফাইনাল রিপোর্টের আগে কিন্তু একটা ইন্টারিম রিপোর্টও কিন্তু ওনারা সাবমিট করবেন। রিপোর্টটা কিন্তু পার্লামেন্টে পাস করাতে হবে এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে। ঠিক আছে, কি লিখেছে, দ্য কমিশন মে অলসো সাবমিট এর ইন্টারিম রিপোর্ট বিফোর সাবমিটিং দ্য ফাইনাল রিকমেন্ডেশনস, বাট দ্য ফুল রিপোর্ট উইল কাম অনলি বাই দ্য এন্ড অফ 2026, সেড অ্যানাদার সোর্স। এটাই বলেছে 2026 শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো ফুল রিপোর্টটা আসতে পারে, যদি 8th পে কমিশনের জন্য যে কমিটিটা বানানো হবে ওটা যদি এপ্রিল 2026 থেকে যদি কাজ করা শুরু করে। ঠিক আছে, একটু ডিলে হতে পারে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন, কিন্তু ডিলে হলেও সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়ে যাচ্ছে এরিয়ার। এরিয়ার মানে বিশাল অঙ্কের টাকা হবে, সেখানে একসাথে সমস্ত কর্মচারীদের জন্য ঢুকবে। এই জায়গায় ত্রিপুরা সরকারি কর্মচারীদের কবে দেওয়া হবে 8th পে কমিশন, আদৌ ইউনিফাইড পেনশন স্কিম চালু হবে কিনা এটা নিয়ে কোনো আপডেট নেই। ঠিক আছে, তারপর আরো কি লিখেছে, মিনওয়াইল অ্যাকর্ডিং টু রিপোর্টস দ্য ইউনিয়ন ক্যাবিনেট মে অ্যাপ্রুভ দ্য টার্মস অফ রেফারেন্স অফ দ্য 8th পে কমিশন নেক্সট মান্থ। নেক্সট মান্থ মানে হচ্ছে এপ্রিল। দ্য গভর্নমেন্ট ইজ ইন দ্য ফাইনাল প্রসেস অফ ফর্মিং দ্য কমিশন অ্যান্ড অ্যান অফিসিয়াল নোটিফিকেশন উইল বি ইস্যুড অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাপ্রুভাল ইজ রিসিভড ফ্রম দ্য ক্যাবিনেট। After this, the commission will be able to start its work from April 2025. কমিশন যে কমিটিটা যেটা 8th পে কমিশনের জন্য রিকমেন্ডেশন দেবে গভর্নমেন্টকে, ডিমান্ডস রেখে ইনক্লুডিং NCJCM এর ডিমান্ড, সেই কমিটিটা অলমোস্ট ফরমেশনের ফাইনাল স্টেজে আছে। এটাই বলছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এই আর্টিকেলে। এপ্রিল মাস থেকে কাজ করা শুরু করলে মেবি অক্টোবর নভেম্বর 2026 ওনারা রিপোর্ট সাবমিট করবেন। অনেক কিছু ফ্যাক্টরস আছে, অনেক কিছু ওনাদের দেখতে হয়, সব কিছু দিয়ে রিপোর্ট কিন্তু ওনারা সাবমিট করবেন। মাঝে একটা ইন্টারিম রিপোর্টও সাবমিট করতে পারেন। ফাইনাল রিপোর্টটা অবভিয়াসলি গভর্নমেন্টের সাথে ডিসকাশন করতে হবে, অনেকবার কারেকশন হবে। ঠিক আছে, অনেক কিছু এখানে চেঞ্জেস হবে, তারপর অ্যাকসেপ্ট হবে। ঠিক আছে, এটাই কিন্তু বলেছে লেটেস্ট আপডেট অ্যাজ পার দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন মে গেট ডিলেড। কিন্তু দ্য গুড নিউজ ইজ দ্যাট যদি ডিলেও হয়ে যায় 2026 জানুয়ারি মাস থেকে, যেদিন থেকে পাওয়ার কথা সেদিন থেকে বর্ধিত টাকার যা যা এরিয়ার জমবে সবগুলো যখন ইমপ্লিমেন্টেশন হবে সবগুলো কিন্তু পেয়ে যাওয়া, মানে সবাই কিন্তু পেয়ে যাবে, সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা। ঠিক আছে, আমরা এই আপডেটগুলো আপনাদের দিয়ে দিই যাতে আপনারা নিজেদের নলেজটা যাতে একদম লেটেস্ট রাখতে পারেন, যে কি চলছে, আপনারা কবে বেতন পাবেন, কবে 8th পে কমিশন ফর্ম হবে, কবে কি হবে, যাতে আপনারা নিউজ দেখলেও বিভিন্ন সময় আপনারা টিভিতে যখন নিউজ দেখেন কি নিয়ে কথা হচ্ছে সেগুলো যাতে আপনাদের নলেজে থাকে, তার জন্য কিন্তু আমরা ডে টু ডে বেসিসে আপনাদের আপডেটগুলো দিয়ে যাই। ঠিক আছে, আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভস সবাইকে আপডেটটা, গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ত্রিপুরার জন্য এখনো কোনো খবর নেই, ত্রিপুরার জন্য এতটুকুই খবর, অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যে 5 থেকে 7% আরেক কিস্তি ডিআরএস অ্যালাউন্স দেওয়া হতে পারে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের। ঠিক আছে, সেটাই আপডেট। 8th পে কমিশন আমরা যেটা বলেছিলাম 2027 ত্রিপুরা গভর্নমেন্ট মিডলের দিকে হয়তো অ্যানাউন্স করবে 8th পে কমিশনের ফরমেশনের কথা। আর মানে 8th পে কমিশনে যাওয়ার আগে ওনারা ডিএনএস অ্যালাউন্স 50% করবে, বর্তমানে 33 ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের, আরো যদি 5% দেয় এখানে হয়ে যাবে 38%। ঠিক আছে, তারপর চলে আসছে 2026 ওনারা, আমরা বলেছিলাম একটা টার্গেট করবে 8% প্রত্যেক বছর, 8% করে লাস্টে 2027 শুরুর দিকে একটা ছোট দিয়ে দেবে, 3 থেকে 4% দিয়ে ওনারা পে কমিশন কিন্তু ঘোষণা করে দেবেন। ওয়ান্স ডিএ অ্যান্ড বেসিক ইজ মার্চ টুগেদার, ওয়ান্স ডিএ বিকামস 50%, মার্চ করে
কিভাবে হয় 8th পে কমিশনের যে বর্ধিত টাকাটা, বেসিক্যালি কিন্তু 100% 200% কিন্তু হয় না, ইনক্রিজ কিন্তু হয় না। বেসিক প্লাস ডিএ, মানে বর্তমানে যে ডিএ আছে, যেমন আপনারা ধরুন 55% ডিএ আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, 18,000 টাকা হচ্ছে একজন এমটিএস এর স্যালারি আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। এই 18,000 টাকা প্লাস 18,000 টাকার 55% যত হয় সেটার থেকে কিছুটা বাড়িয়ে নতুন বেসিক করা হবে 8th পে কমিশনে, যেটা আমরা 7th পে কমিশনেও দেখেছি। 8th পে কমিশনের ডিটেল ভিডিওতে আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি। ফিটমেন্ট ফ্যাক্টর মে রেঞ্জ ফ্রম 1.90 টু 2.1, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। আপনারা প্লিজ দেখে নেবেন ভিডিওটা, 8th পে কমিশন স্টাডি ইন উইন দিয়ে সার্চ করলে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। ফুল ক্যালকুলেশন আমরা দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি আপনাদের যতটুকু ইজি ওয়েতে পসিবল, যে কি করে 8th পে কমিশনের কতটুকু স্যালারি বাড়ার প্রবাবিলিটি আছে, ঠিক আছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট আমরা আপনাদের দিয়ে যাবো। আপনারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি চাকরি প্রত্যাশীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরা ইউনিভার্সিটির যে চাকরি কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে টাইম টু টাইম, যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে ইগনোর দিস পার্ট, ঠিক আছে, যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে আমরা যে আপডেট কিন্তু টাইম টু টাইম শেয়ার করি, এটা আমরা পড়বো না। আর তোমরা দেখে নাও কি লিখেছে বিশ্ববিদ্যালয়ের চাকরি কেলেঙ্কারি মামলা ক্রাইম ব্রাঞ্চে, এটা আজকে রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলামের 31শে মার্চের পেপারে উঠেছে। কি লিখেছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাকরি কেলেঙ্কারি মামলার তদন্ত গেল ক্রাইম ব্রাঞ্চের কাছে। রবিবার থেকে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা মামলার নথিপত্র আমতলী থানা থেকে বুঝে নিতে শুরু করেছে। চাকরি কেলেঙ্কারির একাধিক ঘটনায় অভিযুক্তদের বাড়ি রাজ্যের বাইরে। এছাড়া ত্রিপুরা উচ্চ আদালতে উপাচার্যর ছেলে ললিত প্রসেনের চাকরির বিষয় নিয়ে মামলা হয়েছে। এই মামলায় উচ্চ আদালতের বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জবাব দিতে নোটিশ দিয়েছেন। এর মধ্যেই আমতলী থানা থেকে মামলায় তদন্ত তুলে দেওয়া হলো ক্রাইম ব্রাঞ্চের হাতে। এটাই আপডেট, আপনারা পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে এলিগেশনস গুলো উঠছে টাইম টু টাইম, অবভিয়াসলি ফিউচার রিক্রুটমেন্ট গুলো মানে ট্রান্সপারেন্ট ওয়েতে কন্ডাক্ট করার জন্য অবশ্যই স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মিলে কনসালটেশন করে কিছু একটা পদক্ষেপ নেবেন, যাতে আইবিপিএস এর মতো বডিকে, স্পেসিফিক্যালি ত্রিপুরা ইউনিভার্সিটি, টিটি, এডিসি, এনআইটি, আগরতলা বা অটোনোমাস বডি যেগুলো আছে, এভরি অটোনোমাস বডি ইনক্লুডিং এনএলইউ, সবগুলোর দায়িত্ব দিয়ে দেওয়া হবে কোনো এমন সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট এজেন্সিকে, যাতে ট্রান্সপারেন্সি যাতে মানে এনশিওর করা যায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা পরে নেওয়ার ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। নেক্সট আপডেট হচ্ছে, এটা একটা বিরাট আপডেট, আমরা এটা নিয়ে অনেকদিন কথা বলেছি তোমাদের সাথে টেলিগ্রামে। রিসেন্টলি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন 39টা পদে এক্সাইজ সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি ছেড়েছেন, যেটার অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল 21 তারিখ, 21শে মার্চ, কিন্তু শুরু হয়েছে দেরিতে। এটার অ্যাপ্লাই করার ডেট পরে বাড়ানো হবে। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার 14th এপ্রিল। বর্তমানে টিপিএসসির অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে অনেকেই তোমরা অ্যাপ্লাই করছো, কিন্তু এখানে ক্যান্ডিডেটদের কথা হচ্ছে সমস্ত স্টেটে যদি এক্সাইজ সাব ইন্সপেক্টর নিয়োগের কোয়ালিফিকেশন যদি থাকে শুধু গ্র্যাজুয়েট, ত্রিপুরাতে কেন সায়েন্স গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারদের শুধু এখানে নেওয়া হচ্ছে? ত্রিপুরার ক্ষেত্রে ইভেন কি এসএসসি সিজিএল এ যে এক্সাইজ ইন্সপেক্টর নেওয়া হয় সেখানেও শুধু গ্র্যাজুয়েট। কোন কোন স্টেটে নেওয়া হয় তোমরা দেখে রাখো, আমরা ইনফরমেশন গ্যাদার করেছি। ওয়েস্ট বেঙ্গলে এক্সাইজ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগে, 20 থেকে 40-এর মধ্যে বয়স হতে হয়। উড়িষ্যা স্টাফ সিলেকশন কমিটির যে এক্সাইজ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টে শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগে, 38 ইয়ার্স ম্যাক্সিমাম বয়স হতে হয়। পাঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডে এক্সাইজ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টে গ্র্যাজুয়েট ম্যাক্সিমাম 37 ইয়ার্স পর্যন্ত বয়স প্লাস পাঞ্জাবি নিয়ে পড়তে হয় আপ টু ক্লাস 10 পর্যন্ত। তাছাড়া মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনেরও এক্সাইজ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ এজ অফ 38 ইয়ার্স ম্যাক্সিমাম হতে হয়। বিহার এক্সাইজ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টেও শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলেও যে এক্সাইজ ইন্সপেক্টর, ওখানে পরীক্ষা ক্লিয়ার করলেই শুধুমাত্র গ্র্যাজুয়েট যাদের আছে ওরা কিন্তু পায়, সবখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট। ত্রিপুরার ক্ষেত্রে তোমরা দেখে রাখো কি কি এখন যে অ্যাপ্লিকেশন চলছে এক্সাইজ সাব ইন্সপেক্টরের, কি কি বিষয়ে ডিগ্রি ওনারা অ্যাকসেপ্ট করছেন। বিএসসি অনার্স এগ্রিকালচার, বিএসসি ফরেস্ট্রি, বিএসসি নার্সিং, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি আইটি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজি, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম টেকনোলজি, ফুড টেকনোলজি, অ্যাপারেল টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স। তো বাকিগুলো কেন না? অন্য সব স্টেটে যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি হয়, ত্রিপুরার ক্ষেত্রে প্রত্যেকবার সাব ইন্সপেক্টর এক্সাইজ নিয়োগ করা হচ্ছে, কেন শুধুমাত্র সায়েন্স গ্র্যাজুয়েট ও ইঞ্জিনিয়ারদের চান্স দেওয়া হচ্ছে? সেটা নিয়ে আজকের আর্টিকেলটা উঠে এসছে।
এই দৈনিক সংবাদ নামক রেপুটেড যে বেঙ্গলি নিউজ পেপার আছে সেখানে আজকে 31শে মার্চের পেপারে তোমরা দেখে নিতে পারো কি লিখেছে। সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ নিয়োগে সরকারের নিয়োগ নীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা। 2018 সালে নতুন নিয়োগ নীতি চালু করেছে রাজ্য সরকার। 2019 সাল থেকে রাজ্য সরকার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়োগ নীতির নির্দেশিকা অনুযায়ী হচ্ছে। অবাক করার বিষয় হলো রাজ্য সরকারের নতুন নিয়োগ নীতির নির্দেশিকাকে অর্থ দপ্তরের অধীনে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ নিয়োগে মান্যতা দিল না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। এমনকি রাজ্য সরকার এই বিষয়ে একের পর এক নির্দেশ দিলেও তা মানছে না টিপিএসসি কর্তৃপক্ষ। তবে কোন ক্ষমতা বলে এসব করছে টিপিএসসি কর্তৃপক্ষ, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অথচ রাজ্য সরকারের সাথে টিপিএসসি কর্তৃপক্ষের এই রেশারেশিতে বিপাকে পড়েছে রাজ্যের বেকার। শুধু তাই নয়, রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষোভও চরমে উঠেছে। মহাকরণ সূত্রে খবর, সম্প্রতি ত্রিপুরা লোক সেবা আয়োগ কর্তৃপক্ষের তরফে অর্থ দপ্তরের অধীনে 39টি পদে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে মহিলা সংরক্ষিত পদ 14টি, এসসি সংরক্ষিত পদ 6টি, এসটি সংরক্ষিত পদ 13টি, ইউআর সংরক্ষিত পদ 20টি। এইভাবেই একইভাবে মহিলাদের জন্য ইউআর সংরক্ষিত পদ 7টি, এসসি সংরক্ষিত 2টি এবং এসটি সংরক্ষিত 5টি। এই 39টি পদের জন্য আবেদন সংগ্রহ আগামী 14 এপ্রিল পর্যন্ত চলবে। এই পর্যন্ত সবই ঠিক ছিল। তবে সাব ইন্সপেক্টর এক্সাইজ পদে আবেদনের যোগ্যতা বিজ্ঞানে স্নাতক এবং বিইও বিটেকে ডিগ্রি স্নাতক বেঁধে দিয়েছে টিপিএসসি কর্তৃপক্ষ। এই যোগ্যতা ব্যতীত কেউ সাব ইন্সপেক্টর এক্সাইজ পদের জন্য আবেদন করতে পারবে না বলছে ত্রিপুরা লোকসেবা আয়োগ। এ নিয়ে বেকারদের ক্ষোভ উগরে পড়ল রাজ্য মহাকরণে। এর মূলে 2018 সালে গৃহীত বেকার স্বার্থে রাজ্য সরকারের নতুন নিয়োগ নীতি। অথচ রাজ্য সরকারের নতুন নিয়োগ নীতি অনুযায়ী বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ এবং এরপর বিজ্ঞানে স্নাতক ও বিজ্ঞানে কারিগরি ডিগ্রি উত্তীর্ণ সকল স্তরের বেকারের এই সাব ইন্সপেক্টর এক্সাইজ পদে আবেদনের সুযোগ প্রদানে নির্দেশিকা রয়েছে, যা বর্তমানে লঙ্ঘন হচ্ছে। অবাক করার বিষয় হলো সাব ইন্সপেক্টর এক্সাইজ পদে একটি নির্দিষ্ট সময়ে চাকরির পর তাদের টিসিএস গ্রেড 2 পদে পদোন্নতি করা হয়, কারণ আমরা বলেছি এটা ফিডার পোস্ট। আর টিসিএস পদে চাকরি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হয়। আর সাব ইন্সপেক্টর এক্সাইজ পদে চাকরি শুধু বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের সীমাবদ্ধ রাখতে ব্যস্ত টিপিএসসি কর্তৃপক্ষ। বেকার যুবক যুবতীদের অভিযোগ, 2022 সালে টিপিএসসি পরিচালিত সাব ইন্সপেক্টর এক্সাইজ পদের নিয়োগে স্নাতক স্তরে কারিগরি এবং পেশাদারি ডিগ্রি উত্তীর্ণদেরও সুযোগ প্রদান হয়েছে। অথচ 2025 সালে এসে আবার রাজ্য সরকারের নিয়োগ নীতিকে আড়ালের মাধ্যমে বিজ্ঞান স্নাতক এবং বিটেক ডিগ্রিধারী স্নাতকদের সুযোগ প্রদানে মাঠে নেমেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু এটা আমরা শিওর না, কারণ আগেও যে এক্সাইজ সাব ইন্সপেক্টর নিয়োগ হয়েছিল আজকে থেকে 2-3 বছর আগে, কিছুদিন আগে, যেটার বিভিন্ন সরকারি কলেজে সেন্টার পড়েছিল, যেখানে দুবার রিক্রুটমেন্ট অ্যাড বেরিয়েছিল, সেখানে কিন্তু সায়েন্স গ্রাজুয়েট প্লাস বিটেকে ছিল। চেঞ্জ কিন্তু কিছু করা হয়নি। ঠিক আছে, তারপর কি লিখেছে, বেকারদের দাবি এই পদের জন্য নতুন নিয়োগ নীতি মোতাবেক দ্বাদশে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হবার পর যেসব বেকার আয়ুর্বেদিক মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন, বি ফার্মা, এম ফার্মা, মৎস্য বিজ্ঞান, পশু চিকিৎসা বিজ্ঞান, এমটেক, এমবিবিএস, এমবিএ, বিডিএস সহ ডিগ্রি উত্তীর্ণ তাদেরও আবেদনের সুযোগ প্রদান করতে হবে, যা বর্তমানে হচ্ছে না। এ নিয়ে বেকাররা আদালতে যাচ্ছে বলে খবর। এইভাবেই রাজ্যের বেকারদের ঠকানো হচ্ছে। বিগ আপডেট হচ্ছে, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে টিপিএসসির এগেনস্টে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সমস্ত বেকার চাকরি প্রার্থীরা। এই দৈনিক সংবাদের আজকের 31শে মার্চের নিউজ পেপারে এটাই কিন্তু উঠেছে। সো আদালতে গেলে কি আবার এটা বের করবে? যদি আদালতে যায় আবার কি এটা ডিলে হবে? সেটা সময়ের অপেক্ষা। শুধুমাত্র আমরা সব আপডেট জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। এক্সাইজ সাব ইন্সপেক্টরের সমস্ত স্টেটে তোমরা দেখে রাখো, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, পাঞ্জাব, মহারাষ্ট্র, বিহার, এসএসসি, সিজিএল, আরো অন্য স্টেটে তো আছে, সবখানে শুধুমাত্র গ্রাজুয়েট ডিগ্রি। তো বারবার কেন এক্সাইজ সাব ইন্সপেক্টর শুধুমাত্র সায়েন্স গ্রাজুয়েট ও ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র সুযোগ দেওয়া হচ্ছে? এই নিয়ে বিরাট প্রশ্ন, বেকার ক্ষোভ কিন্তু চরমে উঠেছে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার আরেকটা আপডেট আমরা দেখিয়ে দিই। এটা আমরা পড়বো না, শুধু আপডেটটা জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের উপরে ঋণের বোঝা পরিমাণ হচ্ছে 21,878 কোটি টাকার। বামফ্রন্টের রেখে যাওয়া 12,903 কোটি সহ রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ 21,878 কোটি টাকা। অর্থমন্ত্রী 2023-24 অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 21,878 কোটি 26 লক্ষ টাকা। এই সময়ের মধ্যে গৃহীত ঋণের সুদ ও আসল সহ পরিশোধ করা হয়েছে 13,100 কোটি 73 লক্ষ টাকা। গত 28শে মার্চ বিধানসভায় এই তথ্য দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যত রাজ্য সরকারের উপর ঋণের বোঝা বাড়বে তত কিন্তু গভর্নমেন্ট থেকে যা পাও না স্টেটের মানুষদের, সেগুলো কিন্তু অনেকটা কিন্তু কমে কমে আসবে। ঠিক আছে, যেটা আমরা দেখেছি ডিআরএস অ্যালাওয়েন্স
এত ডিফারেন্স থাকা সত্ত্বেও শুধুমাত্র 3% দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ঋণের পরিমাণ বাড়ছে। আগে ছিল 2018 আগে ছিল 12,903 কোটি টাকা, এইবার 12,000 প্লাস 2018 থেকে 2025 পর্যন্ত এই 12,903 থেকে বেড়ে এটা হয়ে দাঁড়িয়েছে 21,878 কোটি টাকা। এইরকমই কিন্তু বিধানসভায় অনারেবল ফিনান্স মিনিস্টার কিন্তু মানে সেই ডেটাটা কিন্তু উনি অ্যানাউন্স করেছেন। ঠিক আছে, এটা তোমরা পড়ে নিতে পারো ডিটেলসটা, সেটা আপডেটটা তোমাদের জেনে রাখা জরুরি, তার জন্য আমরা এখানে বলে দিলাম। ঠিক আছে, নেক্সট আমরা দুটো লেটেস্ট সরকারি চাকরির খবর দিয়ে দেবো এই ভিডিওতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল জব অ্যাসপিরেন্টস। প্রথম চাকরি বেরিয়ে গেছে ফ্রম ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে 27শে মার্চ 2025-এ। ঠিক আছে, রেগুলার পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রথম হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর একটা পোস্ট ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, হিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, সংস্কৃত ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা পোস্ট ওবিসি ক্যাটাগরির জন্য, কেমিস্ট্রিতে অ্যাসোসিয়েট প্রফেসর দুটো পোস্ট, একটা হচ্ছে ফর ডিসেবলড ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর একটা হচ্ছে এসসি ক্যাটাগরি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, এটার জন্য বলে দেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস প্লাস ইউজিসি নেট স্লেট কোয়ালিফাইড। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য পিএইচডি লাগবে প্লাস বিভিন্ন এক্সাম যেমন গেট বা ইউজিসি নেট স্লেট, এগুলো কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই লাগবে, প্লাস বিভিন্ন রেপিউটেড জার্নালে পাবলিকেশনও কিন্তু লাগবে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে গত পরশুদিন থেকে, মানে 29শে মার্চ 2025। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 18ই এপ্রিল 2025। এটা অ্যাপ্লাই করতে গেলে জেনারেলদের ফি দিতে হবে 1000 টাকা, ওবিসি এসসি এসসিদের দিতে হবে 500 টাকা, আর পার্সনস উইথ ডিসেবিলিটি বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই। ঠিক আছে, এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অ্যাপ্লাই অনলাইন বা অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে নাও বা পিডিএফটা ডাউনলোড করে এক্ষুনি তোমরা এই ডিটেলস পড়ে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার আজকে শেষ চাকরি, এটা বেরিয়েছে ফ্রম রাষ্ট্রীয় কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার্স লিমিটেড রিক্রুটমেন্ট। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ। ওনারা বিভিন্ন পোস্টে, ঠিক আছে, এসটি এসসি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, রেগুলার পোস্টে সরকারি সংস্থায় ওনারা রিক্রুটমেন্ট করছেন। এখানে অপারেটর ট্রেনি কেমিক্যাল আছে 54 ভ্যাকেন্সি, বয়লার অপারেটর গ্রেড 3 3টে পোস্ট, জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2 2টো পোস্ট, নার্স গ্রেড 2 একটা পোস্ট, ট্রেনি টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্টেশন 4টে পোস্ট, টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ট্রেনি 2টো পোস্ট, টেকনিশিয়ান মেকানিক্যাল ট্রেনি 8টা পোস্ট। ঠিক আছে, অপারেটর ট্রেনির জন্য লাগবে ফুল টাইম আর রেগুলার বিএসসি ইন কেমিস্ট্রি উইথ ফিজিক্স এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। ঠিক আছে, তাছাড়া আইটিআই সার্টিফিকেট লাগবে। বয়লার অপারেটর গ্রেড 2-র জন্য এসএসসি এক্সামিনেশন পাস এন্ড সার্টিফিকেট অফ বয়লার অ্যাটেন্ডেন্টের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তাছাড়া মাধ্যমিক পাস হতে হবে। জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2-র জন্য ফায়ারম্যান কোর্স করা থাকতে হবে ফুল টাইম, অ্যাটলিস্ট 6 মাসের ডিউরেশনে অ্যালং উইথ মাধ্যমিক পাস করা থাকতে হবে। নার্স গ্রেড 2-র জন্য হায়ার সেকেন্ডারি পাস প্লাস 3 বছরের জেনারেল নার্সিং বা ফুল টাইম বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। টেকনিশিয়ান ট্রেনি ইনস্ট্রুমেন্টেশনের জন্য রেগুলার বিএসসি ইন ফিজিক্স লাগবে উইথ কেমিস্ট্রি এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। তাছাড়া বিএসসি ডিগ্রি অ্যান্ড পাসিং অফ দ্য ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এক্সামিনেশন ইন দ্য ইনস্ট্রুমেন্ট মেকানিক, মানে আইটিআই পাস করা থাকতে হবে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ট্রেনির জন্য ফুল টাইম এন্ড রেগুলার 3 ইয়ার্স ডিপ্লোমা লাগবে ইন ইলেকট্রিক্যাল বা অ্যালাইড ব্রাঞ্চেস উইথ 1 ইয়ার ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 করা থাকতে হবে। ঠিক আছে, টেকনিশিয়ান মেকানিক্যাল ট্রেনির জন্য ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা অ্যালাইড ব্রাঞ্চেস লাগবে। তাছাড়া ট্রেনিং করা থাকতে হবে 1 বছরের। ঠিক আছে, বোর্ড ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। আপার এজ লিমিট হচ্ছে এসটি এসসি ক্যাটাগরির জন্য 35 বছর, ওবিসি ক্যাটাগরির জন্য 33 বছর। এটার জন্য অনলাইন পরীক্ষা ও স্কিল টেস্ট হবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 5ই এপ্রিল 2025। এক্ষুনি তোমরা আবেদন করে দাও। এটা কিন্তু অনেক ভালো সংখ্যার পোস্ট বেরিয়েছে রেগুলার সরকারি সংস্থায়। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে ইন ডিটেইলস তোমরা সবকিছু পড়ে নিতে পারো বা এক্ষুনি তোমরা অনলাইন আবেদন করে নিতে পারো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে তারা থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত গ্রুপসে, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে আপডেটস গুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমার যদি সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, কর্মচারী ও পেনশনারদের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে সবকিছু সবার প্রথমে একটা চ্যানেলে টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে বলুন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার এন্ড বাই বাই।